তুমি ভূতে বিশ্বাস করো? আমি করতাম না, অন্তত 2017 সালের জুন মাস পর্যন্ত। কিন্তু সেই মাসে এমন কিছু দেখেছি, এমন কিছু শুনেছি, এমন কিছু অনুভব করেছি যেগুলোর ব্যাখ্যা করা যায় না, বোঝানোও যায় না, শুধু টের পাওয়া যায়। আমার নাম নীরব চৌধুরী। তখন সদ্য একটি জাতীয় দৈনিকে রিপোর্টার হিসেবে চাকরি শুরু করেছি। একদিন সম্পাদক ডেকে বললেন, রায়পুরে যাও, পাথর খনন নিয়ে একটা অভিযোগ এসেছে, অনুসন্ধান চাই। আমি ব্যাগ গুছিয়ে রওনা হলাম উত্তরবঙ্গের দিকে। রায়পুর নামটা শুনেই একটা পুরনো ছবি ভেসে উঠছিল। স্কুল জীবনে ভূগোল বইয়ে পড়েছিলাম একটা নদী আছে ওই অঞ্চলে, ধানাই নদী। তবে লোকমুখে সেটা মরা নদী নামে বেশি পরিচিত। প্রথমে ভেবেছিলাম নামটা হয়তো রসিকতা করে কেউ দিয়েছে, কিন্তু রায়পুর পৌঁছে বুঝলাম এই নামের পেছনে একটা অদ্ভুত গা ছমছমে সত্যি আছে। হোটেলে উঠতেই হোটেল মালিক সতর্ক করে দিলেন, রাত 8টার পর নদীর ধারে যাবেন না, মানুষ গায়েব হয়ে যায়। আমি হেসে বলছিলাম, এতদিন পর এমন কুসংস্কার? তিনি চোখ সরিয়ে বলছিলেন, আপনি শহরের লোক, বুঝবেন না। প্রথম 3 দিন রায়পুরের পাথর খননের চিত্র তুলে ধরেছিলাম, ছবি তুলেছিলাম, মানুষের সাক্ষাৎকার নিচ্ছিলাম। খননের এলাকায় গিয়ে দেখলাম পুরনো কিছু গর্তের ভেতর থেকে মাঝে মাঝে কঙ্কাল বেরিয়ে আসে। কেউ কেউ বলল নদী যা খায় তা ফেরত দেয়। চতুর্থ দিন একটা অদ্ভুত ঘটনা ঘটল আমার সঙ্গে। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফিরেও মন টিকছিল না। বাইরে কেমন একটা অস্থির নীরবতা নেমে এসেছিল। জানালার ধারে এসে দাঁড়িয়ে দেখলাম দূরে নদীর দিকে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে। হঠাৎ করে কানে এলো পানির শব্দ, কেউ যেন হাঁটছে ঝপঝপ করে। আমার কৌতূহল চেপে রাখা গেল না, টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নদীর ধারে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, বাতাস ভারী, আর কুয়াশা যেন ঘন হয়ে এসেছে। পেছনে কুকুরের হালকা ঘেউ ঘেউ শুনতে পেলাম, তারপরেও নিস্তব্ধতা। ঠিক তখন আমি দেখি নদীর পাড়ে বসে আছে একজন, মাথায় সাদা ওড়না, বসে আছে একদম নিঃশব্দে। অন্ধকারে মুখ ঠিক বোঝা যাচ্ছে না। আমি বললাম, কে? সে মুখ তুলল। মুখ নেই, না মুখ আছে, কিন্তু সেটা যেন কেউ আঁকতে ভুলে গেছে। চোখের জায়গায় দুটো কালো গর্ত, মুখের জায়গায় ফাঁকা। শরীরটা জঙ্গলের মতো দুলছে, যেন তার ভেতর কিছু একটা আছে, কিছু অনিয়ন্ত্রিত। আমি পেছনে ফিরেই দৌড় দিতে চাইলাম, কিন্তু পা চলছিল না, যেন মাটি ভিজে নরম হয়ে গিলে নিচ্ছে আমাকে। হাওয়ার একটা কাপা আওয়াজ ভেসে এলো, নাম, আমাদের কাছে নাম। আমি কোনো মতে পা টেনে নদীর দিক থেকে দূরে সরে এলাম। ফেরা পর্যন্ত মনে হচ্ছিল কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। পরদিন জ্বর এলো, 3 দিন ঘরে পড়েছিলাম। হারুন সাহেব, গ্রামের হেডম্যান, আমাকে দেখাশোনা করছিলেন। জ্ঞান ফিরলে আমি শুনলাম, এই নদী কি আসলেই মানুষ খায়? তিনি চুপ করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে একটা পুরনো নোটবুক বের করে দিলেন। ভেতরে লেখা আছে, 1976 সালের বন্যায় এই নদীতে ডুবে যায় 23 জন, লাশ মেলেনি। তখন থেকেই রাত হলে কেউ কেউ নিখোঁজ হয়ে যায়। আমি বললাম, লোকজন তো এখনো এখানে থাকে, এরা ভয় পায় না? তিনি বললেন, ভয় পায়, কিন্তু নদীটা ছেড়ে যেতে কেউ চায় না। যারা গেছে তারা আর ফিরে আসেনি। কিছু পরিবার আজও প্রতিটি বছরের জন্য এক রাতে নদীর পাড়ে মোমবাতি জ্বালায়, তাদের প্রিয়জনের জন্য যারা আর ফেরেনি। আমি জানতে চাইলাম, আপনি নিজে কখনো দেখেছেন কিছু? তিনি মাথা নাড়লেন। আমার ছোট ভাই হারিয়ে গেছে সে নদীতে 10 বছর আগে। ওর নাম ছিল কায়ুম। রাতে গিয়েছিল মাছ ধরতে, আর আসেনি। আমি বললাম, আপনি কি মনে করেন সে মারা গেছে? তিনি চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, মরা আর হারিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। কায়ুমের কিছু পাওয়া যায়নি, তার চটি, তার মাছ ধরার বালতি সব পড়েছিল, শুধু ও ছিল না। আমি নদীর ইতিহাস নিয়ে আরো জানতে চাইলাম। হারুন সাহেব বললেন, এই নদীর জল একসময় নীল ছিল। শীতকালে এত পরিষ্কার থাকতো যে পাথরের উপর দাঁড়িয়ে নিচের মাছ দেখা যেত। এখন শুধু কুয়াশা আর কাদা। পুরনোরা বলে নদী রাগ করে গেছে। একদিন সন্ধ্যায় গ্রামের একজন বৃদ্ধা এলেন আমাকে দেখতে, নাম ফিরোজা খাতুন। বললেন, আপনি সেই সাংবাদিক না? সাবধানে থাকবেন, মরা নদী কাউকে ছেড়ে দেয় না। আমি হেসে বললাম, আপনি বিশ্বাস করেন এসব? তিনি বললেন, আমার মেয়ে গেল এই নদীতে 1982 সালে। এখনো অপেক্ষা করি ওর জন্য। রাত হলে জানালায় দাঁড়িয়ে থাকি, মাঝে মাঝে শুনি আমার নাম ধরে ডাকে। আমি আর এক মুহূর্ত সেখানে থাকিনি। কাজে ইস্তফা দিয়ে ফিরে এসেছিলাম ঢাকায়। তারপর আর কখনো কোনো অনুসন্ধানী কাজে বের হয়নি। বহুদিন পর বুঝতে পেরেছিলাম, সাংবাদিকতা সবসময় সাহসের খেলা না, কখনো কখনো জীবন থেকে দূরে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ।
এই প্রথমবার কারো কাছে বললাম ঘটনাটা। বিশ্বাস না হলে সমস্যা নেই, আমি নিজেও একসময় করতাম না। কিন্তু যদি কোনোদিন নদীর ধারে যাও, রাত হলে কারো ডাকে সাড়া দিও না, ফিরে তাকিও না, কারণ পানির নিচে এখনো তারা থাকে। সুপ্রিয় দর্শক, গল্পটি মূলত এখানেই শেষ। সময় হয়েছে এবার চলে যাওয়ার, কিন্তু কথা দিচ্ছি আবারও ফিরব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো চমক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।